শুভ সন্ধ্যা সবাইকে। আজ হলো 22 আগস্ট শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আধারকে কেন মান্যতা দেওয়া প্রয়োজন, আজ কমিশনকে বুঝালো সুপ্রিম কোর্ট। মধ্যবিত্তদের দ্বিগুণ ধাক্কা দিলেন মুকেশ আম্বানি, এখন 84 দিনের প্ল্যান বন্ধ করে দেওয়া হলো। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করাই লক্ষ্য, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। স্ত্রীর হৃৎপিণ্ড হাতে নিয়ে ঘুরছে স্বামী, গ্রেফতার করল পুলিশ। 1006 নং মাঝিপাড়া এলপি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, কাছাড় জেলার চিবিটাবিচিয়া পার্ট 3 শাহাপুরের আলহাজ সিরাজ উদ্দিন থাপাদার উমরা হজ পালনে মক্কায় গিয়ে মৃত্যুবরণ, সুখ এলাকায়। ভারতের রুশ তেলের দরকার নেই, ওরা রাশিয়ার লন্ড্রি, শুল্ক যুদ্ধের মধ্যে বেনজির আক্রমণ আমেরিকার। গান্ধাইমুখের নদীবাঁধ ভাঙ্গন সংস্কার সহ বিভিন্ন দাবিতে ধর্ণা কিষাণ কংগ্রেসের। এবং সর্বশেষ খবরটি হলো মামাকে খুশি রাখতে সুনাইকে বিজেপির হাতে বিলিয়ে দিয়েছেন বিধায়ক সাজু, অভিযোগ প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের। হাতিখালে শতাধিক বিজেপি কর্মী কংগ্রেসে। এবারে শুনুন বিস্তারিত খবর। নলবাড়িতে আয়োজিত এক বিশাল জনসভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ শুক্রবার মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে চেক বিতরণের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক সূচনা করেন। উল্লেখ্য, গত 1 এপ্রিল বিহালি কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই অভিযানের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছিলেন। আজ শুরু হওয়া দ্বিতীয় পর্বে নলবাড়ি কেন্দ্রে গ্রামীণ এলাকার 31,179 জন এবং নলবাড়ি পুরো এলাকার 2,730 জন সহ মোট 33,909 জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে আনুষ্ঠানিকভাবে 10,000 টাকা করে উদ্যমিতা মূলধন প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 13 জন মহিলার হাতে চেক তুলে দিয়ে সমগ্র কার্যসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পিএমশ্রী গগরাপার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই সভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শর্মা বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করাই এই অভিযানের উদ্দেশ্য। তিনি জানান, বর্তমানে আসামের শহর ও গ্রামীণ এলাকায় 4 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে এবং প্রায় 40 লক্ষ মহিলা এর সঙ্গে যুক্ত। তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা অনুযায়ী সরকার প্রত্যেককে 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বাবদ রাজ্য সরকারের ব্যয় হবে 3,038 কোটি টাকা। মুখ্যমন্ত্রী আরও জানান, 1 বছর পর সরকারের পক্ষ থেকে একটি সমীক্ষা চালানো হবে, যাতে দেখা হবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই মূলধন দিয়ে কী ধরনের ব্যবসায়িক কার্যক্রম চালাচ্ছেন। যারা এই অর্থ সঠিকভাবে ব্যবহার করবেন তাদের পরবর্তী ধাপে 25,000 টাকা প্রদান করা হবে। এর মধ্যে 15,000 টাকা দেবে রাজ্য সরকার এবং 10,000 টাকা ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। এছাড়াও সেই অর্থ যদি সঠিকভাবে ব্যবহার হয় তবে ভবিষ্যতে ব্যাংকের মাধ্যমে মহিলাদের 50,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়ার পরিকল্পনা আছে। এর সুদ সরকার বহন করবে এবং মূলধনের 25% ভর্তুকি হিসেবে দেওয়া হবে। পরবর্তী খবর, আধারকে কেন মান্যতা দেওয়া প্রয়োজন, কমিশনকে বুঝালো সুপ্রিম কোর্ট। আধারই শেষ কথা, নির্বাচন কমিশনকে আবার বুঝিয়ে দিল দেশের শীর্ষ আদালত। 11টি নথি অথবা আধার কার্ড নিতে হবে কমিশনকে, পরামর্শ শীর্ষ আদালতের। আজ বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে চলছিল বিহারে বিশেষ এবং নিবিড় পরিমার্জন মামলার শুনানি। সেখানেই বেঞ্চের পর্যবেক্ষণ, যে সকল ভোটাররা খসড়া তালিকা থেকে বাদ পড়েছে তারা তাদের নাম তালিকাভুক্ত করার জন্য কমিশনের ডিক্লারেশন ফর্ম অনুযায়ী 11টি নথি অথবা আধার কার্ড জমা দিতে পারেন। আর এই সমস্ত তথ্য তারা অনলাইনেই জমা দেবেন। এই মামলার শুনানির শুরু থেকে আধার কার্ডের বিরোধিতা করেছে কমিশন। শীর্ষ আদালতকে তারা জানিয়েছিল ভুয়ো আধার কার্ড তৈরি করা অসম্ভব নয়, তাই এটিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে মানতে নারাজ তারা। অবশ্য দিন দিন যত শুনানি এগিয়েছে কমিশনের সেই যুক্তিও যেন ধূপে টিকেনি। এই দেশে বহু মানুষেরই জন্ম শংসাপত্র নেই, আধার ভোটারই তাদের ভরসা। সেই কার্ডই বাদ গেলে কিভাবে কোনো নাগরিক নিজেদের নাগরিকত্ব প্রমাণ করবে, এই প্রশ্ন উঠেছিল নানা মহলে। উল্লেখ্য, এদিনের শুনানি পর্বে কমিশনকে আধারে গুরুত্ব দেওয়ার কারণ বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আইন সংক্রান্ত সংবাদ মাধ্যম লাইভ লর প্রতিবেদন অনুযায়ী
কমিশনকে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আপনাদের যে পরামর্শ দেওয়া হয়েছে তার দিকে নজর দিন। যখন পরিমার্জনের কাজ হয়েছে সেই সময় আধারকে মান্যতা দেওয়া হয়নি, কিন্তু এখন এই আধারকে প্রয়োজনীয় নথি হিসেবে চিহ্নিত করলে ভোটার যাচাইয়ের ক্ষেত্রে সময় অনেকটা বাঁচবে, তাই একবার ভেবে দেখুন। তবে এটা প্রথম নয়, এর আগের শুনানিতেও কমিশনকে একই পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্টের বেঞ্চ। খসড়া তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নাম নথি প্রকাশের অন্তর্বর্তী নির্দেশের পাশাপাশি যে সকল ভোটাররা নিজেদের নাম তালিকাভুক্ত করতে চান তাদের নথি যাচাইয়ের জন্য আধারকে মান্যতা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বিচারপতিরা। পরবর্তী খবর, রিলায়েন্স জিও তাদের জনপ্রিয় ৭৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি সরিয়ে নিয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি SMS পেতেন, যার বৈধতা ছিল ৮৪ দিন। এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের এখন ৮৪ দিনের জন্য ১.৫ জিবি ডেটা পেতে হলে ৮৮৯ টাকার প্ল্যানটি কিনতে হবে, যা জিও সাবন প্রো সাবস্ক্রিপশন সহ আসে। এটি আগের প্ল্যানের তুলনায় আরও ব্যয়বহুল। জিজ্ঞাসা যাচ্ছে কেন এই জিও পদক্ষেপ নিল। টেলিকম শিল্পে এটি একটি নতুন কৌশল, যার উদ্দেশ্য হলো এভারেজ রেভিনিউ পার ইউজার বা ARPU বাড়ানো। এতে কোম্পানি বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে এবং ভবিষ্যতে শেয়ার বাজারে আসার ক্ষেত্রে ভালো মূল্য পেতে পারে। জানা গেছে 2026 সালে জিওর IPO আসার সম্ভাবনা রয়েছে। জিও শুধু এই প্ল্যানই নয়, 249 টাকার প্ল্যানটিও সরিয়ে নিয়েছে, যেখানে প্রতিদিন 1 জিবি ডেটা পাওয়া যেত। একই পথে হেঁটেছে এয়ারটেলও, তারাও তাদের 249 টাকার প্ল্যানটি সরিয়ে দিয়েছে। এই ধরনের পদক্ষেপের ফলে গ্রাহকদের এখন একই সুবিধা পেতে আরও বেশি খরচ করতে হচ্ছে। পরবর্তী খবর, ভারতের রুশ তেলের দরকার নেই, ওরা রাশিয়ার লন্ড্রি। শুল্ক যুদ্ধের মধ্যে বেনজির আক্রমণ আমেরিকার। ভারত আসলে রাশিয়ার লন্ড্রি। শুল্ক যুদ্ধের মধ্যে ভারতকে বেনজির আক্রমণ করল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য পরামর্শদাতা পিটার নাভারো বলেন, ভারতের রুশ তেলের দরকার নেই, কেবল রাশিয়া ইউক্রেন যুদ্ধে সাহায্য করার জন্যই রুশ তেল কিনেছে ভারত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাভারো বলেন, 2022 সালে রাশিয়া যখন ইউক্রেনে হামলা শুরু করলো, তার আগে ভারত নিজেদের প্রয়োজনের মাত্র 1% তেল কিনত রাশিয়া থেকে, কিন্তু বর্তমানে সেটা 35% গিয়ে দাঁড়িয়েছে। আসলে ভারতের রুশ তেলের দরকার নেই, এখন ওরা মুনাফা লুটার শখ করছে। ক্রেমলিনের লন্ড্রি হিসেবে কাজ করছে ভারত। তার কথায়, শুল্ক বাবদ ভারত বিরাট অর্থ লাভ করছে, সেই অর্থ দিয়ে রুশ তেল কিনছে। ভারতের থেকে পাওয়া অর্থ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে অস্ত্র বানাচ্ছে আমেরিকা। এখানেই শেষ নয়, ভারতকে আক্রমণ করে নাভারো আরও বলেন, ভারত হলো শুল্ক চাপানোর মহারাজা, কারণ তারাই সবচেয়ে বেশি পরিমাণ শুল্ক চাপায়। আমাদের সঙ্গে ভারতের বাণিজ্যে অনেক ঘাটতি রয়েছে, তার জেরে মার্কিন বাণিজ্য এবং শ্রমিকরা ধাক্কা খায়। ট্রাম্পের বাণিজ্য পরামর্শদাতার কথায়, শান্তি স্থাপনের লাটাই রয়েছে ভারতের হাতে। নয়াদিল্লির উচিত রুশ অর্থনীতিকে শক্তিশালী করে তোলার পথ থেকে সরে আসা। রুশ তেল কেনার জেরে ভারতকে শাস্তি দিয়েছেন ট্রাম্প, সেই পদক্ষেপকেও পূর্ণ সমর্থন করেছেন নাভারো। ট্রাম্পের শুল্ক নীতি কার্যকর হওয়ার পরেই নানা সূত্র মারফত খবর চলায় এবার রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত। তার কারণ, রুশ তেলের দামে এতদিন পর্যন্ত যতটা পরিমাণ ছাড় মিলছিল সেটা বর্তমানে কমে গিয়েছে। তাছাড়া আমেরিকা সরাসরি অসন্তোষ প্রকাশ করেছে ভারতের রুশ তেল কেনা নিয়ে। তবে সেসব গুজব উড়িয়ে দিয়ে রুশ তেল কিনছে ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শক্তি সম্পদের ক্ষেত্রে আমাদের অবস্থান সকলেই জানে। আমাদের চাহিদা অনুযায়ী জাতীয় স্বার্থ এবং বাজারের পরিস্থিতি দেখে শক্তি সম্পদ আমদানি করা হয়, এই অবস্থানকেই কটাক্ষ করেছেন নাভারো। পরবর্তী খবর, অবিলম্বে গান্ধাইমুখের নদীবাঁধ ভাঙ্গন সংস্কার সাধন। গান্ধাইমুখ পূর্ত বিভাগের রাস্তা থেকে দিগলবার হয়ে লামা বাহাদুরপুর রাস্তা মেরামত সহ সংস্কার। অবিলম্বে লামা বাহাদুরপুর দ্বিতীয় খণ্ডের কালভার্ট সহ কাটাগ্রামের নদী ভাঙ্গন ও কাটাগ্রামের রাস্তা মেরামত সংস্কার সহ বিভিন্ন দাবিতে ধর্ণা কর্মসূচি পালন করেন করিমগঞ্জ জেলা কিষাণ কংগ্রেসের কর্মকর্তারা। জেলা কিষাণ কংগ্রেসের চেয়ারপারসন হাসিনা রহমান চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কার্যসূচি শেষে জেলা কমিশনারের কাছে স্মারকপত্র প্রদান করা হয়। অতিরিক্ত আবর্ত ভবন সংলগ্ন ধর্ণাস্থলে জড়ো হয়ে কিষাণ কংগ্রেসের পদাধিকারীরা সরকার বিরোধী স্লোগানে আকাশ বাতাস কাঁপান। শ্রীভূমি জেলা কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে চেয়ারপারসন হাসিনা রহমান চৌধুরী বলেন,
গান্দাই ব্রাহ্মণ শাসন জিপির আওতাধীন লামা বাহাদুরপুর দ্বিতীয় খণ্ড কাটাগ্রাম এবং গান্দামুইক এলাকার বাসিন্দারা দীর্ঘদিন থেকে চরম হেনস্থার শিকার হচ্ছেন। 2024 সালে গান্দাইমুখে লঙ্কাই নদীর বাঁধ ভেঙে যায়, যার ফলে বেশ কয়েকটি গ্রামে বন্যা হয় এবং 3000-এরও বেশি লোকের ঘরবাড়ি ডুবে যায়। গোটা এলাকা যোগাযোগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার পর বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা স্থানীয় বিধায়কদের সঙ্গে নিয়ে গান্দাইমুখে ভগ্ন নদী বাঁধ পরিদর্শন করেন এবং জনগণকে আশ্বস্ত করেন তাৎক্ষণিক মেরামতের কাজ শুরু করা হবে। কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেন হাসিনা রহমান চৌধুরী। পরবর্তী খবর, মামাকে খুশি রাখতে বিগত 5 বছর সোনাই কেন্দ্র বিজেপির হাতে বিলিয়েছেন বিধায়ক সাজু। হাতিখাল বাজারে বিশাল সংবর্ধনা সভায় দাঁড়িয়ে একথা জানালেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেস সম্পাদক আমিনুল হক লস্কর। তিনি বলেন, কৌমের দোহাই দিয়ে আপনারা 72,000 ভোট দিয়ে যাকে বিধায়ক হিসেবে নির্বাচিত করেছিলেন, তিনি প্রথমে সংস্কৃত ভাষায় শপথ নিয়ে আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। মসজিদ মাদ্রাসা ও পবিত্র কোরআনের ভয় দেখিয়ে ভোট হাসিল করে সংস্কৃত ভাষায় শপথ নিয়ে মামাকে খুশি করেছেন। পরবর্তী সময়ে ডিলিমিটেশনের সময় ঐতিহ্যবাহী সোনাই কেন্দ্রকে বিজেপির হাতে বিলিয়ে দিয়েছেন। প্রয়াত মইনুল হক চৌধুরীর স্বপ্নের সোনাই আজ অস্তিত্বহীন হয়ে পড়েছে। বিজেপি নেতাদের নেক নজরে থাকতে সোনাইয়ের সম্পদ মেডিকেল কলেজ, এনআইটি, পলিটেকনিক্যাল, ভেটেরিনারি কলেজ সব বড়খোলা কেন্দ্রে বিলিয়ে দিয়েছেন। অন্যদিকে সোনাই কেন্দ্র 24টি জিপি থেকে কমিয়ে 18 করে সোনাই এলাকার উন্নয়ন ব্যাহত করেছেন। এভাবে পদে পদে বাক্যবাণে সাজুকে বিদ্ধ করে আমিনুল বলেন, তুলনামূলকভাবে বিগত 4.5 বছরে সব ক্ষেত্রে ব্যর্থ বিধায়ক সাজু। রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল সর্বক্ষেত্রে নজিরবিহীন দুর্নীতি সংগঠিত হয়েছে সোনাইয়ে। আমিনুল বলেন, 800 কোটি টাকার মেগা জলসেচ প্রকল্পের প্রস্তাব তার সময়ে হয়েছিল। এখন বিধায়ক সাজু বলছেন নাকি তিনি দিল্লি দিশপুর দৌড়ঝাঁপ করে প্রকল্পের জরিপের কাজ এনেছেন। বিধায়ক সাজুর 10,000 পিএমওয়াই আবাস ও 64টি রাস্তার কাজ কোথায় গেল, এ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিগত দিনে সোনাই ব্লকে কোনো কাজ করতে পারেননি বিধায়ক, পায়ের তলায় মাটি নেই তার। এখন পঞ্চায়েত সভাপতিদের হাত করে পা ফেলার কৌশল রচনা করেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।